পরোটা বানাতে গিয়ে ছেলে আমার পেছনে এসে দাঁড়িয়ে এমন কথা বলল যে আটার লেই হাত থেকে পড়ে গেল। সকালে ছেলের জন্য পরোটা বানাচ্ছিলাম। রান্নাঘরে একা একা কাজ করতে ভালো লাগে। হঠাৎ ছেলে পেছন থেকে এসে দাঁড়াল। মা, আজ আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, ঠিক আছে, বেলুন দাও। ও আটা বেলতে গিয়ে সে আমার হাতের উপর তার হাত রাখল। মা, এভাবেই তো স্বামী স্ত্রী একসাথে রান্না করে। আমি চমকে উঠলাম। কি বলছিস? আটার লেই আমার হাতে লেগে থাকল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি দেখেছি সিনেমায় স্বামী স্ত্রী মিলে রান্না করে চুলার আগুনের তাপ অনুভব করছিলাম গালে। আমিও তোমার সাথে এভাবে সারা জীবন কাটাতে চাই। পরোটা উল্টাতে গিয়ে হাত কাঁপল। মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। তাওয়ার উপর পরোটা পুড়ে যেতে লাগল। কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। ধোয়া উঠছিল তাওয়া থেকে। বিয়ে করো আমাকে। রান্নাঘরের গরম আমাকে দমবন্ধ করে দিচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খাতুন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিমা। রাহুল 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিমা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা ঘটল গত সপ্তাহে। রাহুল ছুটির দিনে বাড়িতে এসেছিল। সকাল 10টার দিকে রান্নাঘরে পরোটা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে দাঁড়াল। তার মুখে একটা অদ্ভুত হাসি। মা, সে বলল, আজ তোমার সাথে রান্না করব। আমি অবাক হলাম। রাহুল কখনো রান্নাঘরে আসে না। কি হলো বাবা? হঠাৎ রান্নার শখ জাগল নাকি? সে আমার পাশে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা গোপন কথা বলব। তার গলার স্বর কেমন যেন অন্যরকম লাগছিল। আমি আর কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। আমি চমকে উঠলাম। মানে? কি বলছিস তুই? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকেই বিয়ে করব। সে আমার কাঁধে হাত রাখল। তুমিই আমার স্ত্রী হবে। আটার লেই আমার হাত থেকে পড়ে গেল। রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। মা, আমি গভীরভাবে ভেবেছি। তোমার চেয়ে ভালো কোনো মেয়ে আমি পাব না। তার চোখে একটা অদ্ভুত ভাব। তুমি আমার সব চাহিদা পূরণ করতে পারবে। আমি কাঁপতে শুরু করলাম। রাহুল, তুই কি বলছিস? এসব কি? মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। সে আরও কাছে এসে দাঁড়াল। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। পরোটা তাওয়ার উপর পুড়ে যাচ্ছিল। কিন্তু আমি সেদিকে খেয়াল করতে পারছিলাম না। রাহুলের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাহুল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। এসব কি বলছিস তুই? মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি সত্যি বলছি। সে আমার হাত ধরতে চাইল। আমি তোমাকে চাই। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই থাম। এসব বলিস না। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। তার গলার স্বর আরও গভীর হয়ে উঠল। তুমি রাজি হবে তো? আমার মাথা ঝিমঝিম করছিল। রাহুল, এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছিস? মা, আমি কখনো এত সিরিয়াস ছিলাম না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। সে আমার দিকে তাকিয়ে রইল। তুমি আমার হয়ে যাবে? আমি আর সহ্য করতে পারলাম না। রাহুল, তুই এখনই এসব বন্ধ কর। আমি তোর মা। এসব কথা বলতে নেই। মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। সে হেসে বলল। যতদিন লাগুক না কেন। এমন সময় দরজায় কলিংবেল বাজল। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির আন্টি। রুমানা, কি খবর? ভালো আছো তো? জি আন্টি, ভালো আছি। আমি কোনোরকমে নিজেকে সামলালাম। একটা কথা বলবো। তোমার রাহুলকে নিয়ে আমার হৃদয় দপদপ করতে লাগল। কি হয়েছে আন্টি? আসলে গতকাল রাতে আমি দেখলাম রাহুল অদ্ভুত আচরণ করছে। সে বারবার তোমার ঘরের জানালার দিকে তাকিয়ে থাকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছেন আন্টি? রুমানা, আমি মনে করি রাহুলের কিছু সমস্যা হয়েছে। তার আচরণ স্বাভাবিক নয়।
আন্টি চলে যাওয়ার পর আমি রান্নাঘরে ফিরে গেলাম। রাহুল সেখানে ছিল না, কিন্তু তাওয়ার উপর একটা কাগজ পড়ে আছে। আমি কাগজটা তুলে পড়লাম। মা, আমি জানি তুমি এখন বুঝতে পারছ না, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি অপেক্ষা করব, একদিন তুমি আমার হয়ে যাবে। তোমার রাহুল গো। আমার হাত কাঁপছিল। এসব কি হচ্ছে? রাহুল কেন এমন আচরণ করছে? বিকেলে রফিক বাড়ি ফিরল। আমি সব কিছু তাকে বললাম। রফিক প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল এমন কিছু বলতে পারে না গি। রফিক, আমি সত্যি বলছি। রাহুল এসব বলেছে গু। রফিক গম্ভীর হয়ে গেল। রাহুল কোথায়? জানি না। দুপুর থেকে দেখি না গি। সন্ধেবেলা রাহুল বাড়ি ফিরল। রফিক তাকে ডেকে নিল। রাহুল, তুমি আজ তোমার মায়ের সাথে কি কথা বলেছ? রাহুল হেসে বলল, বাবা, আমি মায়ের সাথে রান্না করার কথা বলেছি। আর কিছু বলনি? না বাবা, আর কিছু বলিনি। রাহুল নির্দোষভাবে হাসল। কিন্তু তার চোখে যে ভাবটা ছিল সেটা আমি ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল সে মিথ্যা বলছে। রাতে রফিক আমাকে বলল, রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল এমন কিছু বলবে না গি। কিন্তু আমি জানতাম যে আমি ভুল বুঝিনি। রাহুল সত্যিই সেসব কথা বলেছিল। পরের কয়েকদিন রাহুল স্বাভাবিকভাবেই আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম যে সে আমার দিকে অন্যরকমভাবে তাকায়। তার চোখে একটা অদ্ভুত ভাব থাকে। একদিন রিমা স্কুল থেকে ফিরে বলল, মা, রাহুল ভাই আজ স্কুলের সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে তোমার সম্পর্কে কিছু প্রশ্ন করেছে গি। কি ধরনের প্রশ্ন? সে জানতে চেয়েছে তুমি কখন একা থাকো, কখন বাজারে যাও, এসব। আমার ভয় আরও বেড়ে গেল। রাহুল কেন রিমাকে এসব প্রশ্ন করছে? সেদিন রাতে আমি জেগে থাকলাম। রাত ৩টার দিকে শুনলাম কেউ যেন আমার ঘরের দরজার কাছে পায়চারি করছে। আমি চুপচাপ শুনতে থাকলাম। কিছুক্ষণ পর আওয়াজ থেমে গেল। সকালে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলের উপর একটা গোলাপ ফুল রাখা। আমি নিশ্চিত যে গতকাল সেখানে কোনো ফুল ছিল না। আমি রফিককে সব কিছু বললাম। রফিক এবার গুরুত্বের সাথে শুনল। রুমানা, আমি মনে করি আমাদের রাহুলকে কোনো ডাক্তার দেখানো উচিত। কিন্তু রাহুল ডাক্তার দেখাতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি একদম ভালো আছি। পরের দিন আমি একা বাড়িতে ছিলাম। রিমা স্কুলে, রফিক অফিসে। রাহুল কলেজে যাওয়ার কথা। কিন্তু দুপুরের দিকে সে বাড়ি ফিরল। মা, আজ ক্লাস ছিল না। সে আমার দিকে তাকিয়ে হাসল। আমি অস্বস্তি বোধ করলাম। তুই দুপুরে খাবি? হ্যাঁ মা। কিন্তু তার আগে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার হৃদয় দপদ করতে লাগল। কি কথা? মা, আমি গতবার যা বলেছিলাম সেটা নিয়ে কি সে কাছে এসে দাঁড়াল? আমি এখনও সেই কথায় আছি। রাহুল, আমি তোকে আগেই বলেছি গি। মা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। সে আমার হাত ধরতে চাইল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই এসব ভুলে যা। এসব স্বাভাবিক নয়। মা, আমার কাছে এটাই স্বাভাবিক। তার চোখে একটা অদ্ভুত চমক। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। এমন সময় হঠাৎ রাহুল থেমে গেল। তার মুখের ভাব পাল্টে গেল। সে মাথায় হাত দিয়ে বলল, মা, আমার মাথা ব্যথা করছে গি। কি হলো বাবা? মা, আমি কি বলছিলাম? সে বিভ্রান্ত চোখে আমার দিকে তাকাল। আমার কিছু মনে নেই গি। আমি অবাক হলাম। রাহুল কি সত্যিই ভুলে গেছে? তুই কিছু বলিসনি বাবা? শুধু মাথা ব্যথার কথা বলছিলি। রাহুল কপালে হাত দিয়ে বসল। মা, আমার মাথা খুব ব্যথা করছে। আর কেমন যেন ঝিমঝিম করছে গি। আমি তাকে ব্যথার ওষুধ দিলাম। কিছুক্ষণ পর সে ভালো হয়ে গেল। কিন্তু তার আচরণ একদম স্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছিল আগের সেই রাহুল নেই। সন্ধেবেলা রফিক বাড়ি ফিরলে আমি সব কিছু বললাম। রফিক চিন্তিত হয়ে পড়ল। রুমানা, আমার মনে হয় রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে। আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। পরের দিন আমরা রাহুলকে নিয়ে একজন মানসিক চিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনাদের ছেলের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে। এটা চিকিৎসায় ভালো হবে। ডাক্তার আমাদের বুঝিয়ে দিলেন যে রাহুলের মধ্যে দুইটা আলাদা ব্যক্তিত্ব কাজ করছে।
একটা স্বাভাবিক রাহুল আর আরেকটা যে অস্বাভাবিক আচরণ করে। এই ধরনের সমস্যা সাধারণত চাপ বা ট্রমার কারণে হয়, যে ডাক্তার বললেন। নিয়মিত থেরাপি আর ওষুধে এটা নিয়ন্ত্রণে থাকবে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কমপক্ষে এখন জানি যে সমস্যাটা কি। রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সরি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিছু না বাবা। তুই ভালো হয়ে যা, সেটাই আমাদের চাওয়াগ। মা, আমার মনে নেই আমি কি বলেছি। কিন্তু আমি জানি সেগুলো খারাপ কিছু ছিল। রাহুল, তুই সুস্থ হয়ে যাবি। আমরা সবাই তোর পাশে আছি। সেই দিনের পর থেকে রাহুল আর কখনো সেই অদ্ভুত আচরণ করেনি। নিয়মিত চিকিৎসায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আজ রাহুল আবার কলেজে নিয়মিত যায়। বন্ধুদের সাথে খেলাধুলা করে। আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। সেই অদ্ভুত সময়টা আমরা সবাই ভুলে যেতে চেষ্টা করছি। কিন্তু আমি এখনো মাঝে মাঝে ভাবি, যদি আমরা সময়মতো চিকিৎসা না করাতাম তাহলে কি হতো। রাহুলের এই সমস্যা আরও বেড়ে যেত। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। যদি পরিবারের কোনো সদস্যের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজ রাহুল ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা ভালো চাকরি পেয়েছে। একটা ভালো মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সবকিছু ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে রাহুল আমাকে বলে, মা, ধন্যবাদ যে তুমি আমার পাশে ছিলে। তুমি যদি ধৈর্য না রাখতে তাহলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। আমি তাকে বলি, বাবা, মা ছেলের সম্পর্ক এমনই। মা কখনো ছেলেকে ছেড়ে দিতে পারে না, যত বড় সমস্যাই হোক না কেন। আজ আমি বুঝতে পারি যে পারিবারিক ভালোবাসা আর ধৈর্যই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। আর সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে যে কোনো মানসিক সমস্যা ভালো হয়ে যায়। রাহুল এখন একজন সফল যুবক। তার একটা সুখী পরিবার আছে। আমাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো। সেই ভয়ঙ্কর সময়ের কথা আমরা কেউই আর মনে রাখি না। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও দৃঢ় করেছে। আমরা বুঝেছি যে পরিবারের সবাই মিলে থাকলে কোনো সমস্যাই বড় নয়। ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ যখন আমি এই গল্প বলছি, তখন রাহুল আমার পাশেই বসে আছে। সে হাসতে হাসতে বলছে, মা, আমার কাছে এসব অবিশ্বাস্য লাগে। আমি কি করে এমন আচরণ করেছিলাম? আমি বলি, বাবা, সেই সময় তুই অসুস্থ ছিলি। এখন তুই সুস্থ। সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রিমাও এখন বড় হয়েছে। সে স্কুলে ভালো রেজাল্ট করছে। আমাদের পরিবারে এখন শান্তি আর আনন্দ। রফিক প্রায় বলে, রুমানা, তোমার ধৈর্য আর বুদ্ধিমত্তার কারণেই আমরা এই কঠিন সময় পার করতে পেরেছি। আমি বলি, রফিক, পরিবারের জন্য একজন মা যা করতে পারে আমি শুধু তাই করেছি। আজ আমাদের বাড়িতে হাসি খুশির পরিবেশ। রাহুল বিয়ের প্রস্তুতি নিচ্ছে। রিমা পরীক্ষার জন্য পড়াশোনা করছে। কিন্তু এই সুখের মধ্যেও মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি ভাবি সেই দিনগুলোর কথা যখন রাহুল অসুস্থ ছিল। তখন আমার মনে হতো যেন আমি আমার ছেলেকে চিনি না। একদিন রাহুলের বিয়ের কার্ড ছাপানোর জন্য আমরা প্রেসে গেলাম। সেখানে কার্ডের নকশা দেখতে দেখতে রাহুল আমাকে বলল, মা, আমি কখনো ভাবিনি যে আমার এমন একটা সুন্দর বিয়ে হবে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। কেন বাবা, তুই কি ভাবতিস তোর বিয়ে হবে না? না মা, আসলে সেই যে আমার অসুখটা হয়েছিল, তখন আমার মনে হতো যে আমি কোনোদিন স্বাভাবিক জীবনযাত্রা করতে পারব না। আমার চোখে পানি এসে গেল। বাবা, তুই এখন সম্পূর্ণ সুস্থ। তোর একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি না থাকলে আমি কোনোদিনই সুস্থ হতে পারতাম না। প্রেস থেকে বাড়ি ফিরার পথে রাহুল আমাকে বলল, মা, আমি চাই তুমি আমার বিয়েতে একটা বক্তব্য দিবে। কি বক্তব্য বাবা? মা, তুমি সবাইকে বলবে যে মানসিক অসুখ কোনো লজ্জার বিষয় নয়। সঠিক চিকিৎসায় এটা সেরে যায়। আমি রাহুলের কথায় গর্ব অনুভব করলাম। আমার ছেলে এতটা পরিপক্ক হয়েছে যে সে নিজের অসুখ নিয়ে অন্যদের সাহায্য করতে চায়। বিয়ের দিন এল। রাহুলকে দেখে মনে হচ্ছিল একদম রাজপুত্র। তার মুখে একটা উজ্জ্বল হাসি। নতুন বউ সুমিত্রাও খুব সুন্দর মেয়ে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে রাহুলকে খুব ভালোবাসে। বিয়ের অনুষ্ঠানে আমি যখন বক্তৃতা দিলাম, তখন অনেকেই কাঁদতে শুরু করল। আমি বললাম, আমার ছেলে রাহুলের একসময় মানসিক সমস্যা হয়েছিল।
কিন্তু সঠিক চিকিৎসা আর পরিবারের সাহায্যে সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। আজ সে একজন সফল মানুষ গো। আমি আরও বললাম, যদি আপনাদের পরিবারে কারও মানসিক সমস্যা থাকে, তাহলে লজ্জা না করে ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক অসুখ অন্য যে কোনো অসুখের মতোই। চিকিৎসায় এটা সেরে যায়। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। অনেকে পরে আমার কাছে এসে বলল যে আমার কথা তাদের অনুপ্রাণিত করেছে। বিয়ের পর রাহুল আর সুমিত্রা আলাদা বাড়িতে থাকতে শুরু করল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সুমিত্রা আমাকে মা বলে ডাকে আর অনেক যত্ন করে। একদিন সুমিত্রা আমাকে একা পেয়ে বলল, মা, রাহুল আমাকে তার অসুখের কথা বলেছে। আমি তাকে আরও বেশি ভালোবাসি এজন্য যে সে এত সাহসী। আমি সুমিত্রার কথা শুনে খুশি হলাম। বুমা, তুমি রাহুলকে যে সাপোর্ট দিচ্ছ সেটা অনেক বড় ব্যাপার গু। মা, আমি জানি যে রাহুল একজন ভালো মানুষ। তার অতীত আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তার বর্তমান গু। আজ রাহুল আর সুমিত্রার একটি সন্তানও হয়েছে। ছোট্ট একটা মেয়ে। নাম রেখেছে অনিকা। আমি দাদি হয়েছি। অনিকাকে দেখলে আমার মনে হয় যেন আমার সব কষ্ট ভুলে যাই। এই ছোট্ট মেয়েটির হাসি দেখলে মনে হয় যে জীবনে আর কোনো দুঃখ নেই। রাহুল একদিন বলল, মা, আমি চাই অনিকা বড় হয়ে একজন মানসিক চিকিৎসক হোক, যাতে সে অন্য মানুষদের সাহায্য করতে পারে গি। আমি বললাম, বাবা, অনিকা যা হতে চাইবে সেটাই হবে। আমরা তাকে সাপোর্ট করব। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় যে জীবনে অনেক উত্থানপতন এসেছে। কিন্তু পরিবারের ভালোবাসা আর একতার কারণে আমরা সব কিছু সামলিয়ে উঠেছি। রফিক এখনও আমাকে বলে, রুমানা, তোমার মতো স্ত্রী আর মা পাওয়া আমার সৌভাগ্য। আমি বলি, রফিক, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। রিমাও এখন কলেজে পড়ে। সে খুব মেধাবী ছাত্রী। তার ইচ্ছা ডাক্তার হওয়ার। আমরা তাকে সব রকমের সাহায্য করছি। একদিন রিমা আমাকে বলল, মা, আমি রাহুল ভাইয়ের মতো হতে চাই। আমি অবাক হলাম। মানে? মা, রাহুল ভাই তার সমস্যা কাটিয়ে উঠেছে। আমিও জীবনে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারব। আমার মেয়ের কথা শুনে আমার বুক গর্বে ভরে উঠল। আমার সন্তানরা এত পরিপক্ক হয়েছে। আজ আমাদের পুরো পরিবার খুশি। রাহুলের চাকরি ভালো চলছে। সুমিত্রাও একটা স্কুলে শিক্ষকতা করে। অনিকা দিন দিন বড় হচ্ছে। মাঝে মাঝে আমি ভাবি, যদি সেই সময় আমরা রাহুলকে ছেড়ে দিতাম তাহলে আজ এই সুখ পেতাম না। কিন্তু আমরা হাল ছাড়িনি। লড়াই করেছি। আর জিতেছি। এই গল্পটি আমি আপনাদের বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। যদি আপনার পরিবারে কারও এ ধরনের সমস্যা হয় তাহলে ধৈর্য রাখুন। ভালোবাসা দিন। আর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক অসুখ কোনো অভিশাপ নয়। এটা একটা রোগ যেটা চিকিৎসায় সেরে যায়। শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া। আজ রাহুল যখন তার মেয়ে অনিকাকে নিয়ে খেলে তখন আমার মনে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে না। আমি শুধু দেখি একজন সুখী বাবা যে তার মেয়েকে ভালোবাসে। জীবনটা এমনই। কখনো কষ্ট, কখনো আনন্দ। কিন্তু পরিবারের সাথে থাকলে সব কষ্ট সহ্য করা যায়। আর আনন্দ আরও বেশি লাগে। আজ আমি যখন রান্নাঘরে পরোটা বানাই তখন রাহুল এসে বলে, মা, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এখন তার কণ্ঠস্বরে সেই আগের মতো অদ্ভুত ভাব নেই। এখন সে একজন স্বাভাবিক ছেলে যে মাকে সাহায্য করতে চায়। আমি তাকে বলি, ঠিক আছে বাবা, বেলুন দাও। আর আমরা একসাথে রান্না করি। মা আর ছেলে মিলে। একদম স্বাভাবিকভাবে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে, যারা মানসিক সমস্যায় ভুগছেন বা যাদের পরিবারে কেউ এই সমস্যায় আছেন, তারা যেন হাল না ছাড়েন। চিকিৎসা নিন। ভালো হয়ে যাবেন। জীবনে অনেক সমস্যা আসে। কিন্তু সব সমস্যারই সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হয়। আর বিশ্বাস রাখতে হয় যে সব ঠিক হয়ে যাবে। আমার পরিবারের সব ঠিক হয়েছে। আপনার পরিবারেও সব ঠিক হবে। শুধু চেষ্টা করে যেতে হবে। আর মনে রাখবেন, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। ধন্যবাদ সবাইকে। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের যুগ। বহু বছর আগে মধ্যযুগের এক সময়ে আন্দালুসিয়ার কর্ডোভা শহরে বাস করতেন এক তরুণ আলেম নাম ইব্রাহিম ইবনে আহমদ। তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি কুরআন ও হাদিসের গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন।
তার পিতা আহমদ ইবনে ইউসুফ ছিলেন একজন বিখ্যাত বিচারক, আর মাতা ফাতিমা বিনতে সালেহা ছিলেন একজন পরহেজগার নারী। ইব্রাহিমের জীবনে এক বিশাল পরিবর্তন আসে যখন তার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে দুর্দিন। তাদের সম্পত্তি জবরদখল করে নিয়ে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। ইব্রাহিম ও তার মা অর্থনৈতিক সংকটে পড়েন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে অধিক ধর্মপরায়ণতার সাথে প্রার্থনা করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরবেলা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। একদিন সকালে তিনি তার প্রিয় মসজিদে গিয়ে দেখেন যে সেখানে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন। বৃদ্ধ দরবেশটি দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ শায়খ। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই পরীক্ষা অনেক কঠিন। বৃদ্ধ দরবেশ বললেন, আল্লাহর রহমত অসীম বৎস। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দেখবে যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই কথোপকথনের পর দরবেশটি ইব্রাহিমকে একটি পুরানো কুরআনের কপি দিলেন। তিনি বললেন, এই কিতাবটি তোমার দাদার ছিল। তিনি আমার কাছে এটি রেখে গিয়েছিলেন তোমার জন্য। এর মধ্যে লুকানো আছে বিশেষ কিছু গান যা তোমার জীবনে পরিবর্তন আনবে। ইব্রাহিম কুরআনটি হাতে নিয়ে দেখলেন যে এটি অত্যন্ত পুরানো এবং এর পাতাগুলিতে বিভিন্ন টিকা লেখা রয়েছে। তিনি দরবেশটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন যে দরবেশটি অদৃশ্য হয়ে গেছেন। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় কুরআন। বাড়ি ফিরে ইব্রাহিম মনোযোগ সহকারে কুরআনটি পড়তে শুরু করলেন। তিনি দেখলেন যে মার্জিনে লেখা টিকাগুলি আরবি, ফার্সি এবং অন্য কোনো ভাষায় লেখা। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা তার কাছে এসেছেন। স্বপনে তার দাদা বললেন, প্রিয় নাতি, এই কুরআনটি শুধু একটি সাধারণ কিতাব নয়। এর মধ্যে রয়েছে আমাদের পরিবারের গোপন ইতিহাস এবং এমন কিছু গান যা তোমাকে সত্যিকারের সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু দাদাজান, আমি তো এই টিকাগুলি পড়তে পারছি না। ইব্রাহিম বললেন, ধৈর্য রাখো বৎস। আল্লাহ যখন চাইবেন তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রেখো, প্রকৃত সম্পদ হল গান এবং আল্লাহর সন্তুষ্টি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আবার কুরআনটি নিয়ে বসলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে সূরা আল বাকারার একটি আয়াতের পাশে একটি ছোট্ট ম্যাপ আঁকা রয়েছে। ম্যাপটি দেখে তার মনে হল এটি কর্ডোভা শহরের কোনো অংশের নকশা। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ম্যাপ অনুসরণ করে দেখবেন কোথায় তা নিয়ে যায়। তিনি তার মাকে বিষয়টি জানালেন। তার মা ফাতিমা প্রথমে চিন্তিত হলেন, কিন্তু পরে বললেন, বৎস, তোমার দাদা সত্যিই একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি যদি কিছু রেখে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে গিয়ে। তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন জুমার নামাজের পর ইব্রাহিম ম্যাপ অনুসরণ করে বের হলেন। ম্যাপটি তাকে শহরের পুরানো অংশে নিয়ে গেল, যেখানে ছিল প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি খুদার আল হিকমাহ গানের ঘর নামে পরিচিত ছিল। লাইব্রেরিতে প্রবেশ করে ইব্রাহিম দেখলেন যে সেখানে হাজার হাজার পুরানো পুস্তক রয়েছে। লাইব্রেরির রক্ষক ছিলেন এক বৃদ্ধ আলেম নামে আবু ইউসুফ। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফের পুত্র? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তিনি উত্তর দিলেন, তোমার দাদা আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি বলেছিলেন যে একদিন তার নাতি এখানে আসবে এবং তার রেখে যাওয়া গানভাণ্ডার খোঁজ করবে। আবু ইউসুফ ইব্রাহিমকে লাইব্রেরির গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে ছিল বিরল পুস্তকের সংগ্রহ। তিনি একটি বিশেষ তাক থেকে একটি পুস্তক বের করে বললেন, এটি তোমার দাদার লেখা। এর নাম মিসবাহুল হিদায়াহ, হেদায়েতের প্রদীপ। ইব্রাহিম পুস্তকটি খুলে দেখলেন যে এর মধ্যে রয়েছে গভীর ইসলামী গান, দর্শন এবং জীবনের নির্দেশনা। পুস্তকের শেষ পাতায় তার দাদা লিখেছিলেন, প্রিয় নাতি, যদি তুমি এই পুস্তক পড়ো তাহলে জেনো যে আল্লাহর পথে জ্ঞান অর্জনই সবচেয়ে বড় সম্পদ। এই লাইব্রেরিতে রয়েছে আমার সংগ্রহ করা বিশেষ পুস্তক যা মানুষের কল্যাণে ব্যবহার করবে। চতুর্থ অধ্যায়, জ্ঞানের আলো। আবু ইউসুফ ইব্রাহিমকে বললেন, তোমার দাদা এই লাইব্রেরির অর্ধেক অংশের মালিক ছিলেন। তিনি তার ইচ্ছাপত্রে লিখে গেছেন যে এগুলো তোমাকে দিয়ে দিতে। কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। তোমাকে 1 বছর এখানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তারপর তুমি এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পুরো উম্মাহর জন্য। ইব্রাহিম সন্তুষ্ট চিত্তে এই শর্ত মেনে নিলেন।
তিনি প্রতিদিন ফজরের নামাজের পর লাইব্রেরিতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতেন। তিনি কুরআনের তাফসির, হাদিস, ফিকাহ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করলেন। মাসের পর মাস কেটে গেল। ইব্রাহিমের জ্ঞান দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষা শিখলেন। এমনকি তিনি সেই রহস্যময় ভাষাটিও শিখলেন যা তার দাদার কুরআনে লেখা ছিল। একদিন তিনি বুঝতে পারলেন যে সেই ভাষাটি ছিল হিব্রু ভাষা। তার দাদা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময় করতেন এবং সকল মানবতার কল্যাণে কাজ করতেন। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই কর্ডোভায় একটি ভয়ানক মহামারী দেখা দিল। মানুষ দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। চিকিৎসকরা এই রোগের কোনো সমাধান খুঁজে পেলেন না। ইব্রাহিম তার অধ্যয়ন করা চিকিৎসাশাস্ত্রের বই থেকে এই রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করলেন। তিনি একটি প্রাচীন আরবি চিকিৎসা গ্রন্থে এমন একটি রোগের বর্ণনা পেলেন যার লক্ষণ একই রকম। সেই গ্রন্থে লেখা ছিল যে বিশেষ কিছু ভেষজের মিশ্রণ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু সেই ভেষজগুলি ছিল অত্যন্ত দুর্লভ এবং দামি। ইব্রাহিমের কাছে এত অর্থ ছিল না যে তিনি সেগুলো কিনতে পারেন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি রাতভর তাহাজ্জুদ পড়লেন এবং কান্নাভিজা চোখে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি মানুষের সেবা করতে পারেন। পরদিন সকালে লাইব্রেরিতে এসে তিনি দেখলেন যে সেই রহস্যময় দরবেশ আবার সেখানে বসে আছেন। দরবেশ বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা যার নিয়ত সৎ থাকে তার জন্য পথ সহজ করে দেন? জি হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই মানুষগুলোর সেবা করব। ইব্রাহিম বললেন। দরবেশ তাকে একটি ছোট থলে দিয়ে বললেন, এর মধ্যে রয়েছে সেই সব ভেষজ যার তুমি প্রয়োজন। কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তি আল্লাহর কাছে। তুমি শুধু মাধ্যম মাত্র। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিম সেই ভেষজগুলি দিয়ে ওষুধ তৈরি করলেন এবং বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। প্রথমে মানুষ সন্দেহের চোখে দেখলেও যখন রোগীরা সুস্থ হতে শুরু করল তখন সবাই তার কাছে আসতে লাগল। ইব্রাহিম শুধু ওষুধ দিতেন না, বরং রোগীদের ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখাতেন। তিনি তাদের বলতেন পরিচ্ছন্নতার গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত নামাজের উপকারিতার কথা। কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে এসে গেল। মানুষ ইব্রাহিমকে হাকিম ইব্রাহিম, চিকিৎসক ইব্রাহিম নামে ডাকতে শুরু করল। কিন্তু ইব্রাহিম সব প্রশংসা আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। এই সময়ে শহরের কাজী, বিচারক ইব্রাহিমের কাছে এলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের মুসলিম। আমি তোমাকে শহরের প্রধান চিকিৎসক এবং ইসলামী শিক্ষক হিসেবে নিযোগ দিতে চাই। ইব্রাহিম নম্রভাবে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিন্তু তিনি শর্ত দিলেন যে তিনি গরিব মানুষের সেবা বিনামূল্যে করবেন এবং ধনীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে গরিবদের সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, প্রেম ও বিবাহ। ইব্রাহিমের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শহরের একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে সুলাইমান তার কন্যা আয়েশার সাথে ইব্রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণ একজন নারী। তিনি কুরআন হাফেজ ছিলেন এবং আরবি সাহিত্যে পণ্ডিত ছিলেন। ইব্রাহিমের মা ফাতিমা এই বিবাহের প্রস্তাবে খুশি হলেন। ইব্রাহিম ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা এসে তাকে বলছেন, এই বিবাহ তোমার জন্য কল্যাণকর হবে। আয়েশা তোমার জীবনের সাথী হয়ে তোমাকে দিনের কাজে সাহায্য করবে। বিবাহের পর ইব্রাহিম ও আয়েশা একসাথে মানুষের সেবা করতে শুরু করলেন। আয়েশা নারীদের ইসলামী শিক্ষা দিতেন এবং প্রসূতি মায়েদের সেবা করতেন। তাদের ঘর হয়ে উঠল জ্ঞান ও সেবার কেন্দ্র। অষ্টম অধ্যায়, পরীক্ষা ও ধৈর্য। বিবাহের 2 বছর পর আয়েশা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তারা তার নাম রাখলেন আহমদ। কিন্তু দুর্ভাগ্যবশত আহমদ জন্মের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিম যতই চিকিৎসা করলেন আহমদের অবস্থার উন্নতি হল না। এই সময় ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হল। তিনি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতেন, আমি অন্যদের সুস্থ করতে পারি, কিন্তু আমার নিজের সন্তানকে কেন পারি না? একদিন রাতে ইব্রাহিম ও আয়েশা দুজনেই কান্নাভিজা চোখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হঠাৎ করে আহমদের জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ইব্রাহিম বুঝতে পারলেন যে সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় হয়। নবম অধ্যায়, জ্ঞানের প্রসার। আহমদ সুস্থ হওয়ার পর ইব্রাহিম আরও বেশি উৎসাহে তার কাজ চালিয়ে যেতে লাগলেন।
তিনি একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যার নাম দিলেন খুদার আশিফা ওয়াল হিকমাহ ও আরোগ্য ও গানের ঘর। এই প্রতিষ্ঠানে শুধু মুসলমান নয় বরং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও চিকিৎসা নিতে আসতেন। ইব্রাহিম সবার সাথে সমান আচরণ করতেন এবং বলতেন, রোগের কোনো ধর্ম নেই, আর চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার এই মানবিক আচরণে অনেক অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। তাদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণও করলেন। কিন্তু ইব্রাহিম কখনো কাউকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন না। তিনি শুধু নিজের আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতেন। মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন পরবর্তীতে বিখ্যাত আলেম ও চিকিৎসক হয়েছিলেন। 10ম অধ্যায়, রাজনৈতিক অস্থিরতা। কর্ডোভায় এই সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হল। যুদ্ধের কারণে অনেক মানুষ আহত হল এবং শহরে খাদ্যের সংকট দেখা দিল। ইব্রাহিম তার প্রতিষ্ঠানে আহত সৈনিকদের চিকিৎসা করতেন, তা তারা যে পক্ষেরই হোক না কেন। তিনি বলতেন, একজন চিকিৎসকের কাজ হল মানুষের সেবা করা, রাজনীতি করা নয়। এই নিরপেক্ষ অবস্থানের কারণে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হল। তারা অভিযোগ করল যে ইব্রাহিম শত্রুদের সাহায্য করছেন। একদিন একদল সশস্ত্র লোক তার বাড়িতে এসে তাকে হুমকি দিল। কিন্তু আয়েশা সাহসের সাথে বললেন, আমার স্বামী আল্লাহর পথে কাজ করেন। তোমরা যদি তাকে কোনো ক্ষতি করো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাইয়েরা, আমি কারো শত্রু নই। আমি শুধু আল্লাহর সৃষ্টির সেবা করি। যদি তোমরা মনে করো যে আমি ভুল করছি তাহলে আমাকে হত্যা কর। কিন্তু তার আগে বলো তো, যদি তোমাদের কেউ অসুস্থ হয় তাহলে তোমরা কি চিকিৎসকের কাছে যাবে না? এই কথা শুনে সশস্ত্র লোকেরা লজ্জিত হল এবং চলে গেল। 11 অধ্যায়, স্বপ্নে নির্দেশনা। এই ঘটনার পর ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন যে তার উপস্থিতি হয়তো শহরের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ সাক তার কাছে এসেছেন। রাসূলুল্লাহ সাক বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যের পথে আছো। যারা তোমার বিরোধিতা করছে তারা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। তুমি ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও। ইয়া রাসূলাল্লাহ, আমি কি সঠিক পথে আছি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানবসেবা করে সে আমার সুন্নাহর উপর আমল করে। তবে মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়। তোমাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ঘুম থেকে উঠে ইব্রাহিম নতুন উদ্যমে তার কাজ শুরু করলেন। তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। 12 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পর কর্ডোভায় একটি নতুন শাসক ক্ষমতায় এলেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং রক্ষণশীল। নতুন শাসক ইউসুফ ইবনে তাশফিন ঘোষণা করলেন যে রাজ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট মাযহাবের শিক্ষা দেওয়া যাবে এবং অন্য কোনো মতামত প্রকাশ করা যাবে না। ইব্রাহিমের মাদ্রাসায় তিনি বিভিন্ন মাযহাবের মতামত শিক্ষা দিতেন এবং ছাত্রদের তুলনামূলক অধ্যয়নে উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। একদিন শাসকের পক্ষ থেকে একদল কর্মকর্তা এসে ইব্রাহিমকে বলল যে তাকে তার শিক্ষা পদ্ধতি বদলাতে হবে। ইব্রাহিম নম্রভাবে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেই। এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু তুমি বিভিন্ন মাযহাবের কথা বলো, এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কি একজন কর্মকর্তা বলল। ইব্রাহিম উত্তর দিলেন, জ্ঞান হল আলোর মতো। আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও তেমনি অজ্ঞানতা দূর করে। বিভিন্ন মতামত জানা মানে বিভ্রান্ত হওয়া নয়, বরং সত্যকে আরও ভালোভাবে বোঝা। কর্মকর্তারা ইব্রাহিমকে সতর্ক করে চলে গেল যে যদি তিনি তার পদ্ধতি না বদলান তাহলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। 13 অধ্যায়, কঠিন সিদ্ধান্ত। ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। একদিকে তার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকি, অন্যদিকে তার বিবেকের কাছে জবাবদিহিতা। তিনি আয়েশার সাথে এই বিষয়ে আলোচনা করলেন। আয়েশা বললেন, স্বামী, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। যদি আমরা সেই জ্ঞানকে সীমিত করে ফেলি তাহলে আমরা আল্লাহর আমানতের খেয়ানত করব। ইব্রাহিম বললেন, কিন্তু যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো মানুষের সেবাই করতে পারব না। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। কিন্তু সত্যকে বিসর্জন দিতে পারি না। আয়েশা দৃঢ়ভাবে বললেন। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদ নামাজে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নীতি থেকে সরে আসবেন না।
তিনি শাসকের কাছে একটি চিঠি লিখলেন। মহামান্য শাসক, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে জ্ঞান আল্লাহর দান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিই। যদি আপনি মনে করেন যে এটি ভুল, তাহলে আমাকে কুরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করুন। আমি সানন্দে সংশোধিত হবগু। 14 অধ্যায় নির্বাসন। শাসক এই চিঠি পড়ে ক্রুদ্ধ হলেন। তিনি ইব্রাহিমকে রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ইব্রাহিমের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু শহরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করল। বিশেষ করে যারা ইব্রাহিমের চিকিৎসায় সুস্থ হয়েছিল এবং যাদের সন্তানরা তার কাছে শিক্ষা নিয়েছিল, তারা প্রতিবাদ করল। একদল মানুষ শাসকের কাছে গিয়ে বলল, মহামান্য, ইব্রাহিম একজন সৎ মানুষ। তিনি আমাদের অসুস্থতার সময় সেবা করেছেন কোনো বিনিময় ছাড়াই। তার কোনো দোষ নেই। কিন্তু শাসক তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি বললেন, যে ব্যক্তি রাষ্ট্রের আদেশ অমান্য করে সে রাষ্ট্রের শত্রু। ইব্রাহিমকে 3 দিনের মধ্যে কর্ডোবা ছাড়তে বলা হল। আয়েশা ও ছোট্ট আহমদকে নিয়ে তিনি নির্বাসনের জন্য প্রস্তুতি নিলেন। বিদায়ের দিন শত শত মানুষ তাদের বিদায় দিতে এসেছিল। অনেকেই কাঁদছিল। ইব্রাহিম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করবেন না। আল্লাহ যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা তার সেবা করব। 15 অধ্যায় নতুন যাত্রা। ইব্রাহিম ও তার পরিবার কর্ডোবা থেকে বের হয়ে গ্রানাডার দিকে যাত্রা করল। পথে তারা বিভিন্ন গ্রামে থামল এবং সেখানকার মানুষের সেবা করল। যেখানেই যেত, ইব্রাহিমের খ্যাতি তার আগেই পৌঁছে যেত। একটি ছোট গ্রামে তারা কয়েকদিন থাকল। সেই গ্রামে একটি মহামারী দেখা দিয়েছিল। ইব্রাহিম সেখানকার মানুষের চিকিৎসা করলেন এবং মহামারী নিয়ন্ত্রণে আনলেন। গ্রামবাসীরা তাকে অনুরোধ করল সেখানে থেকে যেতে। কিন্তু ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে আরও বড় কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি এখানে থেকে যাই, তাহলে হয়তো অন্য কোথাও আমার প্রয়োজন থাকা মানুষদের সাহায্য করতে পারব না। গ্রানাডা পৌঁছানোর পথে একটি পাহাড়ি এলাকায় তারা দেখল যে কিছু দস্যু একটি কাফেলাকে, ব্যবসায়িক দল, আক্রমণ করেছে। অনেক মানুষ আহত হয়েছে। ইব্রাহিম সাহসের সাথে এগিয়ে গিয়ে আহতদের চিকিৎসা করতে শুরু করলেন। দস্যুরা প্রথমে বাধা দিতে চাইল, কিন্তু যখন দেখল যে ইব্রাহিম শুধু সেবা করছেন, কোনো স্বার্থ নেই, তখন তারাও তাকে কাজ করতে দিল। আহতদের মধ্যে একজন দস্যুও ছিল। ইব্রাহিম তারও চিকিৎসা করলেন। এতে দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার লোককে কেন সাহায্য করছ? আমরা তো তোমার শত্রুগু। ইব্রাহিম উত্তর দিলেন, আল্লাহর সৃষ্টির কেউ আমার শত্রু নয়। আমার কাজ হল সেবা করা, শত্রুতা করা নয়। এই কথা শুনে দস্যু সর্দার গভীরভাবে প্রভাবিত হল। সে তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে তওবা করল এবং ইব্রাহিমের সাথে যেতে চাইল। 16 অধ্যায় গ্রানাডায় নতুন শুরু। গ্রানাডায় পৌঁছে ইব্রাহিম দেখলেন যে এটি একটি সুন্দর শহর, কিন্তু এখানেও জ্ঞান ও চিকিৎসার অভাব রয়েছে। তিনি শহরের বাইরে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন এবং সেখানে একটি ছোট্ট চিকিৎসালয় শুরু করলেন। প্রথম দিকে মানুষ তাকে চিনত না, তাই রোগী আসত কম। কিন্তু ইব্রাহিম হতাশ হলেন না। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে অসুস্থ মানুষদের খোঁজ করতেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একদিন তিনি দেখলেন যে একটি ছোট্ট মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে তার মা কাঁদছে। ইব্রাহিম তাড়াতাড়ি মেয়েটিকে তার চিকিৎসালয়ে নিয়ে গেলেন এবং চিকিৎসা করলেন। মেয়েটির জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। মেয়েটির মা খুশিতে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন গু। এই ঘটনার পর ইব্রাহিমের খ্যাতি গ্রানাডায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হাকিম আল-রহমান ও দয়ালু চিকিৎসক বলে ডাকতে শুরু করল। গ্রানাডার শাসক মুহাম্মদ ইবনে ইউসুফ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইব্রাহিমের কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন। আমি শুনেছি যে তুমি একজন দক্ষ চিকিৎসক ও আলেম। আমি তোমাকে রাজ চিকিৎসক হিসেবে নিযোগ দিতে চাই, শাসক বললেন। ইব্রাহিম নম্রভাবে বললেন, মহামান্য, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি গরিব মানুষের সেবা বিনামূল্যে করব এবং একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতি চাই। শাসক সানন্দে এই শর্ত মেনে নিলেন। তিনি বললেন, জ্ঞানী ও দয়ালু মানুষেরাই রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তুমি যা চাও তা পাবে গু। 17 অধ্যায় নতুন প্রতিষ্ঠান। গ্রানাডায় ইব্রাহিমের নতুন প্রতিষ্ঠান খুবায়েত আল হিকমাহ ওয়াশ শিফা জ্ঞান ও আরোগ্যের ঘর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল।
এখানে শুধু স্থানীয় নয় বরং দূরদূরান্ত থেকে রোগী এবং জ্ঞান অন্বেষীরা আসত। ইব্রাহিম এখানে একটি নতুন পদ্ধতি চালু করলেন। তিনি চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসাও করতেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক অসুস্থতার সাথে মন ও আত্মার সুস্থতা জড়িত। একদিন একজন ধনী ব্যবসায়ী এলেন যিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্য চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেননি। ইব্রাহিম তার চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বললেন। আপনি কি আপনার জীবনে সন্তুষ্ট? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ব্যবসায় অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? আমি তো অসুস্থতার চিকিৎসার জন্য এসেছি। শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি মন অশান্ত থাকে তাহলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম ব্যাখ্যা করলেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি কথা বলতে আমি খুশি নই। আমার অনেক সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই। আমি সর্বদা আরও বেশি অর্থের পিছনে ছুটে বেড়াই। ইব্রাহিম বললেন, এইখানেই সমস্যা। আল্লাহ আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদতের জন্য। যখন আমরা সেই মূল উদ্দেশ্য ভুলে যাই তখন অশান্তি আসে। এই কথোপকথনের পর ইব্রাহিম ব্যবসায়ীর শারীরিক চিকিৎসার সাথে সাথে তাকে ইসলামের প্রকৃত শিক্ষা দিলেন। তিনি তাকে বোঝালেন কিভাবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করা যায় এবং কিভাবে মানসিক শান্তি পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন। তিনি ইব্রাহিমকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার, আপনি শুধু আমার শরীর নয়, আমার আত্মাকেও সুস্থ করেছেন। অষ্টাদশ অধ্যায়, পরিবারের বৃদ্ধি। গ্রানাডায় স্থিতিশীল জীবনযাপনের কয়েক বছর পর আয়েশা আরেকটি সন্তানের জন্ম দিলেন। এবার একটি কন্যা, যার নাম রাখা হল খাদিজা। আহমদ তখন 6 বছরের একটি বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ইব্রাহিম তার সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি আহমদকে শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষাও শেখাতেন। একদিন আহমদ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন এত কিছু শিখি? অন্য বাচ্চারা তো শুধু খেলাধুলা করে। কি? ইব্রাহিম মুচকি হেসে বললেন, বেটা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে শুধু নিজের নয়, বরং পুরো মানবতার কল্যাণ করতে পারে। কিন্তু আমি তো এখনো ছোট। আহমদ বলল, ছোট হলেই কি হবে? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। আর তুমি যত ছোট বয়সে শিখবে ততই তোমার মস্তিষ্ক সেই জ্ঞান ভালোভাবে গ্রহণ করবে। আহমদ খুশি হয়ে বলল, তাহলে আমি আরও বেশি পড়াশোনা করব, যাতে বড় হয়ে আব্বুর মতো মানুষের সেবা করতে পারি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না।
কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে।
প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর
সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল।
দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়।
তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম গো। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গে। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন।
একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও।
আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই উ। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি উ। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো উ। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি উ। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে। পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে গ। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব উ। আমি জানি উ। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি উ। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000। প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল উ। বলো উ। সোহেল একটা লম্বা শ্বাস নিল।
তুমি জানো আমি তোমাকে ভালোবাসি মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায় নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে জানি মা নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি?
আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। জানি। কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি। একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল।
আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক।
তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব